সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধু, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। তো শুরুতে আমরা একটু যাই দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা উদ্ভিদ। তো এই উদ্ভিদের সাধারণত যে অংশগুলো থাকে, এক মূল থাকে, তারপরে এখানে মূল থেকে পাতার উপর ঊর্ধ্ব গমন অংশ থাকে, তারপরে এখানে পাতা। ঠিক আছে? সো এটা দেখে তোমরা কি বুঝছো? উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় আর কি। উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ, দেহের পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গের পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয়া, ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রচ্ছেদনের মাধ্যমে এটা কিন্তু ঘটে থাকে। আমরা যেমন আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে, যেমন যে শরীরের দেহ থেকে লোমের মাধ্যমে যেমন ঘাম হয়ে পানি বের হয়, এরকম গাছেরও কিন্তু এই প্রক্রিয়াটা হয়। ঠিক আছে? যে অভিস্রবণ, তারপর প্রচ্ছেদনের মাধ্যমে এটা হয়ে থাকে। প্রচ্ছেদনের কারণে পানি বাষ্প আকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন করে। এই কথাটা তো তোমরা বুঝতে পারো। তো এর উদ্দেশ্যে শেষে আমরা যেটা দেখবো, ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, অভিস্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা পারবো, প্রচ্ছেদন প্রক্রিয়া উদ্ভিদের পানি পরিত্যাগ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদের পানি শোষণ ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা আসি ব্যাপন বিষয়টা কি। আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। এই অণুগুলো অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ধাবিত হতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানের সমান হয়। তো অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু পরমাণুর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলো ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। সো এটার একটা বাস্তবিক উদাহরণ আমি তোমাদেরকে বলতে পারবো। যেমন কি, আমরা ম্যাজেন্টা রং আছে, একটা গ্লাসের মধ্যে ম্যাজেন্টা রং বা একটা পাত্রের মধ্যে এক ফোঁটা ম্যাজেন্টা রং বা নীলকালি যখন দেওয়া হয়, পুরো পানি সবগুলোই নীল হয়ে যায়। ঠিক আছে? একদম ছড়াই যায় চতুর্দিকে। এটা ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। তো আমরা কিছু কিছু দেখব। ব্যাপন অনেক প্রমাণ আমাদের আশেপাশে দেখা যায়। যেমন ঘরে স্যান্ড বা আতর ছড়ালে, ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরের কম ঘনত্ব সম্পূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা যদি আমরা পরীক্ষাটা করি, পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তুতের লাগবে বিকার পানি। তো এখন হচ্ছে এটা কি তুতের গ্লাস পানি যেটা বলা হয়, হালকা নীল পানি, তারপর ঘনত্ব নীল পানি। এটা এখন কিছু পরিমাণ তুতের বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো। তুতে পানিতে দ্রবীভূত হবে এবং সমস্ত পানির রং তুতের রং ধারণ করবে। কেন এমন হলো ব্যাখ্যা করো। তো পরিশেষে আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা তৈরি করো। এই কথাগুলি তোমাদেরকে বলা হলো। এবার আমরা আসি হচ্ছে ব্যাপনের গুরুত্বটা কতটুকু।
জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে, যেমন উদ্ভিদ সালোকসংশ্লেষণ সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। জীবকোষ শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। আচ্ছা, আমরা এটার একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এটার যে বাস্তব যে উদাহরণ যেটার কথা বললাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অণু পরমাণুগুলো যে কিভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, ছোটাছুটি করতেছে। প্রথম দিক থেকে আমরা একটু দেখাই যে এখান থেকে যদি আমরা দেখি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যে যাচ্ছে, এখানে এটা বেশি ঘনত্ব, আর এখান থেকে কম ঘনত্বের দিকে গিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। তারপর এখানে হচ্ছে ঠিক এটা বেশি ঘনত্ব ছিল, এগুলো এই পুরো জায়গা জুড়ে ছড়াই যাচ্ছে, ঠিক আছে। এই তারপর এখানে হচ্ছে যে এটাও ডিফিউশন মানে ব্যাপন বলা হয়, যে এটা বেশি ঘনত্ব ছিল তার থেকে এখানে আসছে, তারপর এখানে আসছে, এই যে কম ঘনত্বের দিকে এটা ছড়িয়ে পড়েছে, চারিদিকে বিস্তার লাভ করেছে। এবার আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে মলিকুলগুলো এদিক ওদিক ছোটাছুটি করতেছে। তো এটা হচ্ছে আমার যে ব্যাপন প্রক্রিয়ার বাস্তবিক উদাহরণ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অভিস্রবণ। তো অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে: অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা। অভেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয়ই প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অভেদ্য পর্দা বলে, যেমন পলিথিন, তারপর কিউটিনযুক্ত কোষপ্রাচীর ইত্যাদি। আর ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয়ই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষপ্রাচীর। এবার অর্ধভেদ্য পর্দা, যেই পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন কোষ পর্দা, ডিমের কোষার ভিতরের পর্দা, মাছের ফটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা। তাহলে কি হলো বিষয়টা? যে পদ্ধতি কেবল দ্রবণের দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে, ঠিক আছে। এই যে বললামই, যেমন ডিমের কোষা ভিতরের পর্দা, তারপর মাছের ফটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা। আমরা লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখে তাহলে সেটি ফুলে ওঠে। এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অভিস্রবণ দ্বারা ঘটে। তো অভিস্রবণও এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে। কিশমিশের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হলো। আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন গঠিত হয়। লক্ষ্য করে দেখো, কিশমিশের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুঁচকে গেছে। তাহলে কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে, কারণ কিশমিশের ভেতর শর্করা গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে গেছে।
সেটাই এই চিত্রের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, যেটাকে আমরা অভিস্রবণ হিসেবে বলবো। এখানে কিন্তু আরও অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি। হালকা দ্রবণ, ঘন দ্রবণ, এটা যেহেতু এটা অর্ধবৃত্ত পর্দা কারণে এই যে এখান থেকে ছাঁকনি হিসেবে কাজ করবে আর কি। অন্যভাবে বলা যায়, দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয় অর্ধবৃত্ত পর্দার ভিতর দিয়ে, এইভাবে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তো অভিস্রবণের গুরুত্ব কি? জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দার অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূল রুমের মধ্যে প্রবেশ করে যা বাইরে আসে। কোষ অস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। এটা এই জায়গা থেকে আমরা অভিস্রবণের একটা পরীক্ষা পদ্ধতি এখানে বলা আছে। তোমাদেরকে বলতে পারে যে অভিস্রবণের একটা পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো, যদি বলো তাহলে কী কী লাগবে? টিসল ফানেল লাগবে, মাছের ফটকা, বিকার, চিনির গাঢ় দ্রবণ, তারপরে স্ট্যান্ড ক্ল্যাম্প। তো টিসল ফানেলের চওড়া মুখটি মাছের ফটকা ঢেকে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এবং বিকারটিতে অর্ধেক পানি নিতে হবে। বিকারের পানি নেওয়ার পর টিসল ফানেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালতে হবে। এবার ফানেলের চওড়া মুখটি বিকারের পানিতে সম্পূর্ণ ডুবিয়ে ফানেলটিকে ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে আটকে রাখতে হবে। এরপর ফানেলের নলের চিনির দ্রবণ তলটি মার্কার পেন দিয়ে চিহ্নিত করে পরীক্ষায় ব্যবস্থাটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা নিলাম এই যে এটা এখানে দেওয়া হচ্ছে ক শুরুতে পরীক্ষার কয়েক ঘন্টার পরে, খ এটা শুরুতে কেমন ছিল, পরীক্ষার কয়েক ঘন্টা পরে কি হয়ে গেল, এটা কমে গেল, পানি কমে গেল, অভিস্রবণ আর কি। পর্যবেক্ষণ, কিছুক্ষণ পরে দেখা যাবে টিসল ফানেলের নলের উপর দ্রবণের উপরের দিকে উঠে গেছে। আরও কিছুক্ষণ পরে দেখে গেল ফানেলের নলের দ্রবণ তল আর উপরে উঠছে না। মাছের ফটকার পর্দা কী ধরনের পর্দা? চিনির দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো? এইগুলি কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারবো আর কি। এই যে আমরা দেখতে পেলাম এই প্রক্রিয়াটি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এটা এই যেখানে অর্ধবৃত্ত পর্দা আছে, এখান থেকে উপর দিকে যাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতেছি উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহে সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা হয়। তো স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল রুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহে দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলোর মূলরুম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। তা আমরা এখানে দেখেছি, এখানে হচ্ছে যে মূলের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন এলাকা সে কি করে। মূল রুম হচ্ছে এটা, মূল রুম মানে মূলের মধ্যে কতগুলো শিকড় থাকে, ঠিক আছে, লুমের মতো। তারপর হচ্ছে এটা মূলত্র কোষ সৃষ্টিকারী অঞ্চল এখানে, ঠিক আছে, আর একটা টেল উঠতে পারে এরকম। তারপর কৌশিক পানি যেটা এখানে থাকবে, মাটি কণা, ফাঁকা স্থান, মূল রুম। তো আমরা অনেক বিষয় দেখেছি অভিস্রবণ, এবং আমরা যেটা দেখলাম এই যে প্রথমত দেখলাম যেটা, সেটাকে বলা হচ্ছে এই যে ব্যাপন প্রক্রিয়া। তারপর কথা বলেছি অভিস্রবণ নিয়ে, ঠিক আছে। তো আমরা এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব, এবং এই বিষয়ের উপরে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি। সেই প্রশ্নগুলি তোমাদেরকে আমি
দেখাবো যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো আসবে। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব। আশা করি সাথেই থাকবে এবং আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে, ঠিক আছে, এবং লাইক কমেন্ট করবে। আশা করি পরবর্তী ভিডিওটা তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।